আমাদের জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, অবদানকারীদের সম্মাননা জানানো, নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানানো এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাব ও সংগঠনের বিগত 1 বছরের কার্যক্রম, সৃজনশীলতা, উদ্ভাবন, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক প্রভাব মূল্যায়ন করে 10টা ভিন্ন ক্যাটাগরিতে সেরা 30টা ক্লাবকে আমরা সম্মাননা প্রদান করব। পুনাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। পুনাব বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাইদের একটি বৃহৎ এবং ঐক্যবদ্ধ জাতীয় প্ল্যাটফর্ম। 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাইয়ের ঐক্য, সাহস, আত্মত্যাগ এবং পরিবর্তনের চেতনাকে ধারণ করে আমাদের পথ চলা শুরু হয়েছে। আমাদের লক্ষ্য দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের নেতৃত্ব দক্ষতা, সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, সংস্কৃতি, ক্রিয়া এবং জাতীয় উন্নয়নমূলক উদ্যোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা। তাই আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এই ভূখণ্ডের স্বাধীনতা, অধিকার, বিশ্বাস, ভাষা, সংস্কৃতি এবং মানবিক মর্যাদার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদ এবং সংগ্রামী মানুষকে। আমরা স্মরণ করছি হাজী শরীয়তুল্লাহকে, যার নেতৃত্বে 19 শতকের শুরুতে গড়ে ওঠা ফরাইজি আন্দোলন ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পরিণত হয়েছে। আমরা স্মরণ করছি দুদু মিয়াকে, যিনি জমিদার এবং নীলকরদের শোষণের বিরুদ্ধে কৃষকদেরকে সংগঠিত করেছেন। আমরা স্মরণ করছি সৈয়দ মীর নিসার আলী তিতুমিরকে, যিনি বাঁশের কেল্লার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে আমাদের এই জমিনে এক বিদ্রোহ তৈরি করেছেন। আমরা স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী আলেম, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, শিক্ষক, সাংবাদিক, বিপ্লবী সাধারণ মানুষদেরকে। আপনারা সকলেই জানেন 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া নামক 2টি রাষ্ট্রের সৃষ্টি হয়। 1948 থেকে 52 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই কেন্দ্রীয় শাসকরা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগ গ্রহণ করে, অথচ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা ছিল বাংলা। 1948 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু তার সেই ন্যায্য প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শিক্ষার্থীরা 144 ধারা অমান্য করে রাজপথে নামেন। পুলিশ গুলি চালায়, শহীদ হয় সালাম, বরকত, রফিক, জব্বর, শফিউর সহ আরও অনেকে। এর পরবর্তী সময়ে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয় ছিল পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার সুস্পষ্ট প্রকাশ। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলার মানুষকে সবসময় বৈষম্য এবং বঞ্চনার অনুভূতিতে গভীরভাবে বঞ্চিত করে। 1970 সালে সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্তশাসন এবং 6 দফার দাবিতে সুস্পষ্ট রাজনৈতিক আন্দোলন করে। 1971 সালে গণহত্যা এবং মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদের অধীনে স্থগিত হওয়া পূর্ব বাংলার সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয় এবং 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। 9 মাসের যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শাসনভার গ্রহণ করে এবং তিনি তার শাসনামলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এবং তার শাসনামলে বাংলাদেশে দুর্ভিক্ষ প্রায় 30,000-এর মতো মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। 1975 সালে 15 আগস্ট একদল সশস্ত্র বিপ্লবী অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবের সরকারের পতন ঘটে। 1975 থেকে 1990 সালে 75-এর পর বাংলাদেশের ধারাবাহিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সামরিক প্রভাব এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে বিগলিত হতে থাকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সময়ে বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম পুনরায় চালু হয় এবং কৃষি, গ্রামীণ উন্নয়ন, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন নীতি গ্রহণ করা হয়। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের সড়ক, সেতু, বিদ্যুৎ, ডিজিটাল সেবা, কৃষি এবং কয়েকটি সামাজিক সূচকে অগ্রগতি এবং দুর্নীতি হয়েছে। এসব অর্জনকে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই।
1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে বাংলাদেশে এক বৃহৎ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। গত 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে গুম খুন সহকারে প্রায় 6,500 মানুষকে হত্যা করা হয়। আপনারা সকলেই জানেন 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জনসমাবেশে গণহত্যা করা হয় এবং বিডিআর বিদ্রোহের মতো ঘটনাগুলো ঘটিয়ে সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়। আইনটির অস্পষ্ট এবং বিস্তৃত ধারাগুলো লেখক, শিক্ষক, কার্টুনিস্ট, মানবাধিকার কর্মী, সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে বলে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে। একটি পর্যবেক্ষণে ব্যবস্থার তথ্য অনুযায়ী 2018 সাল থেকে 2013 সালের মে মাস পর্যন্ত সাংবাদিকদের বিরুদ্ধে অন্তত 339টি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়েছিল। 2013 সালে আইনটির নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও আগের আইনের অনেক দমনমূলক বিধান নতুন আইনেও রয়ে গেছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মূল্যায়ন করেছে। আইনের নাম পরিবর্তন সংস্কার নয়, আইনের প্রয়োগ যদি মানুষের কণ্ঠ বন্ধ করার জন্য হয় তাহলে সেই আইন কখনো গণতন্ত্র নয়, ক্ষমতাকে রক্ষা করা, যেটা বিগত ফ্যাসিস্ট সরকার তাদের আমলে করেছে। বিভিন্ন মিডিয়া হাউসগুলোকে দখল করেছে এবং সাংবাদিকদের মুখ বন্ধ করে দিয়েছে। 2018 সালে বাংলাদেশে প্রথম কোটা সংস্কার আন্দোলন হয় এবং 2019 সালে বাংলাদেশে দর্শন বিরোধী আন্দোলন হয়। প্রত্যেকটা আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান ছিল উল্লেখযোগ্য। 2015 সালে প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তৎকালীন হাসিনা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনারা সকলে জানেন 2015 সালে তৎকালীন সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপরে 15% ভ্যাট আরোপ করে এবং সেই ভ্যাটের বিরুদ্ধে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাজপথ দখল করে এবং সরকার এক পর্যায়ে সেই ভ্যাটকে কমিয়ে 7.5% পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়। আপনারা সকলেই জানেন 2024-এর গণ অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান কী ছিল। যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলন শুরু হয় এবং 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটি হলগুলোকে বন্ধ করে দেওয়া হয়, 16 তারিখ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করে এবং 18 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশের যে পৈশাচিক হামলা ছিল সেই হামলার বিরুদ্ধে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, বনশ্রী, বসুন্ধরা, উত্তরা এবং মিরপুর জোনে প্রতিরোধ গড়ে তোলে। সর্বপ্রথম মোহাম্মদ রাব্বি মিয়া সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ইমতিয়াজ আহমেদ জাবির সাউথ ইস্ট ইউনিভার্সিটি, রাকিব হোসাইন সাউথ ইস্ট ইউনিভার্সিটি, মোহাম্মদ রবিউল ইসলাম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, রাসেল মাহমুদ সোনারগাঁও ইউনিভার্সিটি, মোহাম্মদ সাজ্জাদ সোনারগাঁও ইউনিভার্সিটি, আসিফ ইকবাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, মোহাম্মদ সুজন মিঠি বিইউবিটি, তাহমিদ আবদুল্লাহ বিইউবিটি, শাকিল পারভেজ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহনাব আবির আশরাফুল্লাহ নর্থ সাউথ ইউনিভার্সিটি, উনি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টাফ ছিলেন, শাকিল পারভেজ মানারাত ইউনিভার্সিটি, আবদুল্লাহ আবির নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাকিব আঞ্জুম বরেন্দ্র ইউনিভার্সিটি এবং কাউসার মাহমুদ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, অবদানকারীদের সম্মাননা জানানো, নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানানো এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাব ও সংগঠনের বিগত 1 বছরের কার্যক্রম, সৃজনশীলতা, উদ্ভাবন, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক প্রভাব মূল্যায়ন করে 10টা ভিন্ন ক্যাটাগরিতে সেরা 30টা ক্লাবকে আমরা সম্মাননা প্রদান করব। সেই 10টা ক্যাটাগরি হচ্ছে কালচারাল ক্যাটাগরি, ফটোগ্রাফি ক্লাব, মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ ক্লাব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব, টেক অ্যান্ড ইনোভেশন ক্লাব, ক্যারিয়ার ক্লাব, স্পোর্টস ক্লাব, ভলান্টিয়ার সার্ভিস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং থাকবে স্পেশাল ক্যাটাগরি, যেটাতে হচ্ছে আমরা জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের আমরা সম্মাননা প্রদান করব। আমাদের অবদানকারী শিক্ষকগণ যারা আমাদের পাশে সর্বদা ছিলেন তাদেরকে দিব এবং আমাদের সাংবাদিক কর্মীরা যারা আমাদেরকে সবসময় সহায়তা করেছেন আন্দোলনের সময়, ওনাদের চিকিৎসা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সহযোগিতার অ্যাপ্রিসিয়েশন ক্রেস্ট প্রদান করা হবে। আর 10 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের ডিবেটিং ক্লাব, সেটা হচ্ছে
আমাদের আজকে ফাইনাল প্রতিযোগিতা হচ্ছে ডিবেটিং ক্লাবের, ওইটার ভিত্তিতে আমরা চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপকে সম্মাননা প্রদান করব। আর আমাদের প্রোগ্রামে অনারেবল গেস্টরা থাকবেন হচ্ছে স্ট্যান্ডিং কমিটি মেম্বার ডক্টর আব্দুল মঈন খান ফ্রম বিএনপি, এডুকেশন মিনিস্ট্রি ডক্টর এহসানুল হক মিলন, স্টেট মিনিস্টার ইশরাক হোসাইন, আমি ঢাকা নর্থ সিটির মোহাম্মদ সেলিম উদ্দিন, মেম্বার অফ পার্লিয়ামেন্ট মীর আহমেদ বিন কাশেম, চিফ অ্যাডভাইজার পুনাব শামসুল আলম লিটন এবং মেম্বার অফ পার্লিয়ামেন্ট নাদিয়া পাঠান পাপন এমপি এবং আতিক মুজাহিদ এনসিপি এমপি। ওকে, এই পাশে আসেন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা সকলে জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান কী ছিল। এটা নিয়ে আসলে মানে এখন আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান কী ছিল, এটা সাংবাদিক ভাইয়েরা